টিভিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনাত। আজ আমরা কথা বলবো মাইলস্টোন স্কুল ট্র্যাজেডি নিয়ে। 21 জুলাই দুপুরে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণরত যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত 31 জনের মৃত্যু হয়েছে, আহত শতাধিক, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। কেন এই বিমান বিধ্বস্তের ঘটনা এবং এর থেকে উত্তরণের উপায় কি, সে বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক, অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর ইশফাক ইলাহি চৌধুরী। জনাব চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। গতকালের যে বিমান বিধ্বস্তের ঘটনা, সেটি হয়তো আপনি দেখেছেন এবং সেটি আসলে পড়েছেন, হয়তো গণমাধ্যমের মাধ্যমে জেনেছেন। তো এই ঘটনাটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? আমি অত্যন্ত মর্মাহত যে ঘটনাটা ঘটেছে এবং সমস্ত জাতির সাথে আমরা আজকে শোক দিবস পালন করছি এবং আসলে এই শোক শুধু দিবস নয়, এটা আমাদের জাতীয় জীবনে একটা ক্ষতচিহ্ন হিসেবেই থাকবে। কারণ শুধুমাত্র প্রাণ জানি, কতগুলো তাজা প্রাণ, যাদের যাদের পিতামাতা সহ কত পরিবার যে আজকে শোকাহত, সেটা বলে শেষ করা যাবে না। আমি মনে করি যে এটা একটা দুর্ঘটনা। এখন পর্যন্ত যতটুকু জানা গেছে যে একটা যান্ত্রিক কোনো সমস্যা প্লেনটাতে ছিল এবং উড্ডয়নের মানে সে আগে কিছুক্ষণ ফ্লাই করেছে, তারা দুজন ফ্লাই করেছে, একজন ইনস্ট্রাক্টর এবং একজন স্টুডেন্ট। তারপরে যখন ইনস্ট্রাক্টর স্টুডেন্ট হাতে কন্ট্রোল দিয়ে নেমে গেছে, তখন স্টুডেন্ট টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই আপনার বিমানের যথেষ্ট একটা টেকনিক্যাল কোনো একটা প্রবলেম হয়েছিল, যার ফলে ইট ওয়েন্ট আউট অফ কন্ট্রোল। মনে হচ্ছে ইট ওয়েন্ট আউট অফ কন্ট্রোল। কেউ কেউ বলছেন ইট ওয়াজ ট্রাইং টু আবার এসে ল্যান্ড করার চেষ্টা করছিল, সেটা শেষ করতে পারেনি। আবার কিছু প্রত্যক্ষদর্শী যেভাবে বর্ণনা করেছে যেটা সম্পূর্ণ আউট অফ কন্ট্রোল ছিল এবং কেউ বলছেন যে খুব লেট অবস্থায় সে পাইলট ইজেক্ট করেছে, যার ফলে সে নিজেও মানে সাকসেসফুল ইজেকশন যেটাকে আমরা বলি সেটা হয় নাই এবং সে নিজেও আঘাতপ্রাপ্ত হয়ে ওখানে তার মৃত্যু হয়েছে। এবং কেউ কেউ বলছেন যে তার এই যখন সে অ্যাটেম্প করেছিল ল্যান্ড করার জন্য, তখন সেটা ব্যর্থ হওয়াতেই এয়ারক্রাফটটা ক্র্যাশ হয়েছে। এবং যে বিল্ডিংটার উপরে, যেটা আনফর্চুনেটলি স্কুল বিল্ডিং, এমন হতে পারতো যে তখন স্কুল বন্ধ হচ্ছে বা কেউ ছিল না, সেরকম অবস্থা হলে তো এত ট্রেজিক হতো না। কিন্তু স্কুল জাস্ট মাত্র শেষ হয়েছে এবং ছাত্ররা কেউ ক্লাস থেকে বেরিয়ে আসছিল, কেউ মাঠে খেলাধুলা করছিল, এই সময় সেখানে গিয়ে এই বিমানটা পড়ে। এবং আমরা লক্ষ্য করলে দেখবো যে এই স্কুলটা আবার আমাদের ঠিক ল্যান্ডিং জোনে পড়ে। ল্যান্ডিং এর যে অ্যাপ্রোচটা আছে, সেই অ্যাপ্রোচের উপর দিয়ে আসে এবং এখনো যে সমস্ত বিমানই যখন ল্যান্ড করতে যাচ্ছে বা টেক করছে, এর উপর দিয়ে যায়। কখনো এই ধরনের বাংলাদেশের, অন্তত আমাদের জানা মতে, শুধুমাত্র বাংলাদেশ না, আমাদের পূর্ব পাকিস্তানেও যখন এই ধরনের কখনো, মানে বাংলাদেশের আগে যতদূর জানা যায় এই ধরনের কোনো অ্যাক্সিডেন্ট আমাদের ঘটে নাই, যেখানে একটা বিমানের আঘাতে এতগুলো প্রাণ ঝরে গেল। তো এখনো ইনভেস্টিগেশন চলছে। আমি আশা করব যে আমরা এখান থেকে কিছু শিক্ষণীয় কিছু বেরিয়ে আসবে এবং আমরা কারেক্টিভ অ্যাকশন নিব। হ্যাঁ, আপনি যেমনটি বলছিলেন যে আসলে এটা নিয়ে অনুসন্ধানের জন্য একটি কমিটিও করা হয়েছে বিমান বাহিনীর পক্ষ থেকে। তো আপনার কাছে, আপনি তো একজন সাবেক বিমান বাহিনীর একজন কর্মকর্তা, আপনার কাছে মনে হচ্ছে এর কারণটা কি? মানে এই দুর্ঘটনার কারণটা আসলে কি হতে পারে বলে আপনার মনে হচ্ছে? এটা আমি মনে করি যে একটা কোনো হেভি টেকনিক্যাল বা মেকানিক্যাল একটা প্রবলেম হয়েছে, যেটা পাইলটের কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল। এবং কিন্তু ঠিক এক্স্যাক্টলি কি হয়েছে সে সম্বন্ধে এখন মন্তব্য করাটা প্রিএমটিভ হবে। আমাদেরকে তদন্ত কমিশনের জন্য অপেক্ষা করতে হবে। তদন্ত কমিশন আপনার এই যে এয়ারক্রাফটের যে ধ্বংসাবশেষ, সেটাকে থরলি এক্সামিন করবে। এখান থেকে অনেকগুলো ক্লু পাওয়া যাবে। এই যে আমাদের এখানে একটা প্রত্যেক বিমান বাহিনীতে একটা অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন বোর্ড থাকে, যেখানে এগুলা ইনভেস্টিগেট করার জন্য তারা দেশে বিদেশে কোর্স করে আসে। তারা স্পেশালাইজড অফিসার, হ্যাঁ, বৈমানিক থাকে, ইঞ্জিনিয়ার থাকে, একটা কমিটি থাকে, তারাই বলতে পারবে। তারপরে আপনার ধরেন পাইলটের সাথে ট্রাফিক কন্ট্রোলের কথাবার্তা হয়েছে, সে কি কথাবার্তা হয়েছে। এবং সব থেকে বড় যেটা এভিডেন্স আমাদের সামনে আসবে, সেটা হচ্ছে যে এই এয়ারক্রাফটের একটা ফ্লাইট রেকর্ডার এবং ব্ল্যাক বক্স যেটাকে আমরা বলি, তার কথাবার্তাগুলো রেকর্ড থাকে এবং সে কোন অবস্থায় কি 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 ধরনের
বিমানটা বিহেভ করেছিল সেগুলা বেরিয়ে আসে। সো ইট টেক সাম টাইম, এবং এমনও হতে পারে যে এটাকে আমাদের ম্যানুফ্যাকচার হয়তো চীনে পাঠাতে হতে পারে, বা পশ্চিমা বিশ্বের কোনো একটা জায়গায় পাঠাতে হতে পারে, যারা এটা খুঁজে এবং এটা পুঙ্খানুপুঙ্খ রূপে এই ব্ল্যাক বক্সটা স্টাডি করে আমাদেরকে বলতে পারবে যে এই ঘটনা ঘটেছিল। তো এই সব কিছু মিলায় কিন্তু একটা ইনভেস্টিগেশন বোর্ড রিপোর্ট আসে। এখন এই ধরনের কোনো ধরনের মন্তব্য করাটা আমার মনে হয় প্রিএমটিভ এবং প্রিমেচিওর হবে। যেহেতু এটা একটি চীনা বিমান ছিল, এটা কি অনেক পুরনো ছিল? সেটারও কি মানে এটারও কি আসলে মেয়াদ কি শেষ হয়ে গেছিল বা এই ধরনের কিছু কি আপনার কাছে মনে হচ্ছে? মেয়াদ যদি অফিসিয়ালি শেষ হয়ে থাকে সেটা কোনোদিনই ফ্লাই করবে না। আমাদের যখন একটা এয়ারক্রাফটের কন্টিনিউয়াসলি আপনার মেনটেনেন্স হতে থাকে, কখনো টায়ার বদল হয়, কখনো ইঞ্জিন বদল হয়, কখনো তার রেডিও ইনস্ট্রুমেন্ট বদল হয়, এবং সেগুলোকে সবসময় সার্ভিসেবল টিপটপ কন্ডিশনে রাখা না হলে সেটা এয়ারক্রাফট কখনোই ফ্লাই করবে না, ফ্লাইং এর জন্য আসবে না। সুতরাং আমার মনে হয় না এখানে ওই ধরনের সন্দেহ করার কোনো কারণ আছে। এয়ারক্রাফট পুরনো হতে পারে, কিন্তু পুরনো হলেই এটা আনফ্লায়েবল হবে না। নতুন এয়ারক্রাফটও আনসার্ভিসেবল যেটাকে আমরা বলি, সেটা নতুন এয়ারক্রাফটও হতে পারে, কিন্তু আমাদের যখন এয়ারক্রাফটটা ফ্লাইং এ যাবে তখন সেটাকে ফুললি সার্ভিসেবল অবস্থাতেই কিন্তু এটাকে আমরা আমাদের যে মেইনটেনেন্স যে ডিপার্টমেন্ট আছে তারা এটাকে ফ্লাইং এর জন্য পাঠাবে। তারপরে আবার এয়ারক্রাফট যখন ফ্লাইং এ যায় তখন পাইলট নিজে এগুলো ইন্সপেক্ট করে যখন ইঞ্জিন স্টার্ট দেয়, স্টার্ট দিয়ে সে রানওয়ের দিকে যায় তখনও মনিটর করে, এবং রানওয়েতে যে যখন ফুল পাওয়ার অন করে তারপরেও দেখে যে কোনো ধরনের কোনো ইনস্ট্রুমেন্টে কোনো ইয়েতে কোনো অসঙ্গতি ধরা পড়ছে কিনা। যদি অসঙ্গতি ধরা পড়ে তাহলে সে এটা টেক অফ করবে না। কিন্তু তার অর্থ এই না যে ফ্লাইং করা অবস্থায় কোন ধরনের এই ধরনের মেজর একটা প্রবলেম হতে পারে, অতীতে হয়েছে, এমনকি মাল্টি ইঞ্জিন এয়ারক্রাফটে হয়েছে। এখানে তো একটা ইঞ্জিন, এটা একটা সিঙ্গেল ইঞ্জিন এয়ারক্রাফট। তো যখন কোনো ইয়ে হলে সেখানে ইয়ে হতে পারে, ইট ক্যান হ্যাভ সাম সিরিয়াস প্রবলেম। তবে এটাও সত্যি যে পাইলট যেহেতু নতুন এই স্কোয়াড্রনে ট্রেনিং প্রাপ্ত হচ্ছিল এবং তার প্রথম সোলো, সুতরাং এখানে যদি এর সাথে যদি কোনো টেকনিক্যাল প্রবলেম যোগ হয় তাহলে কিন্তু তার রিয়াকশন অনেক মানে কম্পেয়ার টু একজন এক্সপিরিয়েন্স পাইলট, তার রিয়াকশন অনেক ইরেটিক হতে পারে। সুতরাং এটা আমাদের দেখতে হবে যে কি হয়েছিল আর কি। যেহেতু আপনি বললেন বিমানটি আসলে যে কোনো একটি জায়গায় যেখানে হয়তো স্কুল বন্ধ বা এইসব জায়গায় আসলে ক্র্যাশ হতে পারতো, তাহলে আসলে এত প্রাণহানি হতো না। সেক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাই, বিমান প্রশিক্ষণের ক্ষেত্রে এলাকা ভেদে কোনো আছে, মানে বিভাজন আছে যে জনবসতিপূর্ণ এলাকা একটু অ্যাভয়েড করে বিমান প্রশিক্ষণের বিষয়গুলো, এ ধরনের কোনো কি নিয়ম আছে কি? হ্যাঁ, আমাদের যশোরের আমাদের 3টা ঘাঁটি আছে। আমাদের তার মধ্যে সব থেকে অপারেশনাল ঘাঁটিটাই হচ্ছে ঢাকার আপনার আন্তর্জাতিক বিমানবন্দরের সাথে লাগোয়া, এটাকে আমরা এখন নাম দিয়েছি একে খন্দকার ঘাঁটি। এই একে খন্দকার ঘাঁটি থেকে প্লেন টেক অফ করে আমাদের যে প্রশিক্ষণ এলাকা বলি সেটা হচ্ছে আপনার বৃহত্তর ময়মনসিংহ, অর্থাৎ টাঙ্গাইল, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, এই এলাকাটাই আমাদের, যেখানে রিলেটিভলি ঢাকার তুলনায় জনসংখ্যা অনেক, জনবসতি অনেক কম, এবং জঙ্গল আছে, আপনার হাওর আছে, বিল আছে, যেখানে আপনার অ্যাক্সিডেন্টের হলেও সেখানে আপনার প্রাণহানির আশঙ্কা অনেক কম। কিন্তু এটা তো ওই প্রশিক্ষণ এলাকায় যাওয়ার আগেই, টেক অফ করার পরেই এটা ক্র্যাশ করেছে। এবং ওই দিন যে তার যখন একজন প্রথম সোলোতে যায় সে কিন্তু ওই একটা তার প্যাটার্ন আছে, এটা ফ্লাই করে টেক অফ করে বাম বা ডান দিকে টার্ন করে রানওয়ে আবার এই পাশে এসে আবার ধীরে আস্তে করে নেমে আসে। এটাই হলো প্রথম তার ফার্স্ট সোলোর রুটিন। সুতরাং এখানে সে বাইরে যাওয়ার কোনো প্ল্যান নাই। এবং এই আপনি যদি দেখেন যে এই যে সার্কিটটা করছে, এবং সারাদিন আমাদের এয়ারক্রাফট গুলো যখনই ল্যান্ড করতে আসছে তারা এই ঠিক সার্কিটের উপর দিয়ে যাচ্ছে, সেটা কিন্তু আপনার সবটাই কিন্তু যে ঘনবসতিপূর্ণ। আপনি টেক অফ করবেন, টেক অফ করে মনে করেন আপনি
উত্তর দিকে টেক অফ করলেন। টেক অফ করলেই আপনার প্রথমেই পড়বে আপনার আপনার উত্তরা। উত্তরা পার হয়ে আপনি যাবেন, বাম দিকে টার্ন করবেন, আপনি মিরপুর। মিরপুর হয়ে আপনি মোহাম্মদপুর হয়ে আপনার দক্ষিণে যাবেন। দক্ষিণে যেয়ে আপনার মেডিকেল কলেজ পার হয়ে আবার আপনি লেফট টার্ন করে এসে গুলশান, বারিধারা, নিকুঞ্জ হয়ে আপনি এয়ারক্রাফট ল্যান্ড করবেন। তাহলে এই পুরা সার্কিটটা দেখেন, সার্কিটটা ঘন বসতিপূর্ণ, তাই না? তো এখন এই বিমানবন্দর চালু হয়েছে 1980-র দিকে। তখন থেকে আজকে 2025, 25 আর 20, 45 বছর ধরে এইভাবেই ফ্লাই করে আসছে। ঠিক আছে, এর মধ্যে জনসংখ্যা অন্তত 3 গুণ বেড়ে গেছে। যেমন 45 বছর আগে এই যে মাইলস্টোন এখানেও ছিল না, আর উত্তরার এগুলো কোনো কনস্ট্রাকশনে ছিল না। এগুলো এখন হয়েছে। যদি বিমানবন্দর এখান থেকে অপারেট করতে হয় তাহলে এইভাবেই অপারেট করতে হবে, এবং হয়তো কোনোদিন অ্যাক্সিডেন্ট আরো হতে পারে ভবিষ্যতে। এমনি এ ধরনের দুর্ঘটনা এড়াতে আপনার পরামর্শ কি? দুর্ঘটনা, দেখুন, ফ্লাইং হলে দুর্ঘটনা হবেই, তবে আমাদের সবসময় এই প্রচেষ্টা থাকবে দুর্ঘটনা যত কম। যেমন ধরুন এই যে যেটা বললাম যে আপনার অতীতেও অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু জনবসতি উপরে এসে বিমান পড়েনি, কিন্তু এবার সেটা হলো, এবং অত্যন্ত দুঃখজনক ভাবে এতগুলো প্রাণ গেল। এগুলো ইটস এ ম্যাটার অফ ম্যাটার অফ প্রবাবিলিটি। তো প্রবাবিলিটি যদি কমাতে হয় তা আমাদেরকে এমন জায়গা খুঁজতে হবে যেখানে আশেপাশে কোনো জনবসতি নেই। কিন্তু বাংলাদেশ এত ঘন বসতিপূর্ণ দেশ যে একমাত্র হয়তো হাওর বাওর ছাড়া সবখানেই আপনার ধীরে ধীরে জনবসতি গড়ে উঠেছে। তারপরেও আমি যদি ঢাকা, বিশেষ করে ঢাকা যেহেতু একটা রাজধানী এবং এখানে ঘনত্ব অনেক বেশি, তা আমাদের উচিত হবে একটা বিমান বাহিনীর জন্য একটা নতুন ঘাঁটি তৈরি করা, যেখানে আমাদের ফাইটার গুলো আমাদের থাকবে। কারণ আমাদের ঢাকাকে যদি ডিফেন্ড করতে হয় আকাশপথে, তাহলে আমাদের ঢাকার আশেপাশে একটা বিমান ঘাঁটি থাকতেই হবে। যদি আমরা ডিসিশন নিয়ে নিই যে আমরা এই সিভিল এভিয়েশনের সাথে থাকবো না, তাহলে আমাদেরকে আলাদা ঘাঁটি করতে হবে। তবে এটাও চিন্তার বিষয় যে আমরা আমাদের সিভিল এয়ারপোর্টটাও এখানে থাকবে কিনা। কারণ গত এই 60-70 বছরে আমাদের ঢাকা শহরের আয়তন এত বেড়েছে যে যখন 1980 সালে যখন এই বিমানবন্দর চালু হয়, তখন এগুলোর আশেপাশে উত্তরাও ছিল না, উত্তরার এক্সটেনশন ছিল না। তো এখন জনসংখ্যা বাড়ছে, ঘরবাড়ি বাড়ছে, মানুষের জিনিসপত্রের বিশেষ করে জমির দাম বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার হাই রাইজের টেন্ডেন্সিও এখন বেড়ে গেছে। কারণ মানুষ অ্যাফোর্ড করতে পারে না সেই একতলা দোতলা সুতরাং বাড়ি। তো এখন যদি আমরা এগুলো সরকারের উপরে নির্ভর করে যে কি ডিসিশন আমরা নিব। তার মানে আপনি বলছেন যে মানে আমাদের বিকল্প কিছু চিন্তা করার সাথে সাথে আমাদেরকে আসলে নিরাপত্তার বিষয়গুলোর ক্ষেত্রে আমাদেরকে সবার একটু সজাগ এবং সচেতন হতে হবে সেই বিষয়গুলো। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়ে আপনার মূল্যবান মতামতগুলো জানানোর। থ্যাংক ইউ।